ইতিমধ্যে জমে গিয়েছে আইএসএল। মোহনবাগানের হঠাৎ কেন ছন্দপতন? কিংবা ইস্টবেঙ্গলেরই বা সম্ভাবনা কতটা রয়েছে এই বছর আইএসএল মরশুমে ভালো একটা ফলাফল করার? এই সমস্ত বিষয় নিয়েই বিস্তারিতভাবে বিশ্লেষণ করলেন প্রাক্তন ফুটবলার সন্দীপ নন্দী। আসুন শুনে নেব কি বলছেন তিনি। সমস্যা তো এরকম বাইরে থেকে কিছু বোঝা যায় না। কারণ যেভাবে মোহনবাগান টিমটা এবছর আইএসএল এ স্টার্ট করেছিল, মোরাল্লি তো এটা সেম টিম, একটা মোহনবাগান একটা হেভিওয়েট টিম, সেম টিম ছিল, ওরা একটা উইনিং ছন্দে ছিল। হঠাৎ করে একটা ম্যাচ ড্র, তারপরে হার, আবার কালকে ম্যাচে ড্র, এটা একটা ছন্দ পতন হয়েছে বলে আমার মনে হচ্ছে। তো এটা দেখো, যদি আগেকার যদি তথ্য দেখো, এরকমই হয়। এই সবসময় আইএসএল যখনই ম্যারাথন লিগ হয়, একটা টিম কন্টিনিউয়াসলি উইনিং রানে থাকে না, কখনো কখনো আপস অ্যান্ড ডাউন থাকে। তো এটা চলতেই থাকে, এটা ন্যাচারাল একটা জিনিস। যেটা দেখবে ইস্ট বেঙ্গল একটা ডাউন ছিল, আবার মোহনবাগানের সেই জায়গাটা পয়েন্ট লুজ করার পরে কিন্তু আবার ইস্ট বেঙ্গলে হোপে তো এইরকমই চলে। তো আশা করা যাবে মোহনবাগান ইস্টবেঙ্গল যে ধরনের টিম এই বছর রয়েছে, আশা করা যায় তারা সার্ভাইভ করতে পারবে। যে কোনো দুটো টিমের মধ্যেই কিন্তু এই বছর লিগটা আমি দেখতে পাই। দেখো, বাইরে থেকে এটা সকলেই এটা বোঝে, যেটা একটা প্লে মেকার যাকে বলে। এটা জানি না, গ্রেস স্টুয়ার্ট তো যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার ছিল, যে দীর্ঘদিন ধরে সে যে জামশেদপুরও খেলেছে, তার আগে অন্য টিমে, এবার মোহনবাগানে এসে গত বছর কিন্তু ভালো পারফর্ম করেছিল। কিন্তু মলিনা জানি না, বা টিম ম্যানেজমেন্ট ওকে আস্তে আস্তে মানে না খেলিয়ে ছেড়ে দিল। তো ওটা একটা অভাব দেখা যাচ্ছে। এটা বাইরে থেকে আমাদের কাছে দেখা যাচ্ছে যে আহ, সবই একটু মানে ওয়েট কি বলে, বেশি এজেড ফরেনার মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে, তাই না? গতি কমে গেছে, যেটা দেখবে পেট্রোকে যে আগে ছন্দে পেতাম আমরা, সেই হয়তো সেই ছন্দে আর পাওয়া যাচ্ছে না। সবাই তাদেরকে ধরে ফেলেছে, বা কামিংস বলো, সবই কিন্তু ভালো ফরেনার, কিন্তু এই যে একটু বেশি হওয়ার ফলে তাদের স্পিড ইয়েতে সেই আর আমরা সেটা সেই মোহনবাগানকে সেই ছন্দটা আর দেখতে পাচ্ছি না। হয়তো গোল করে এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপরে হয়তো, কিন্তু কালকের ম্যাচটা আনএক্সপেক্টেড। দু মিনিট ছিল আর ইঞ্জুরি টাইমে, এই সময় ডিফেন্স আমি জানি না কেন অতটা আলগা থাকবে। একটা এরকম লং বল ওর মধ্যে ফাঁকা হেড করে চলে যাবে, এটা সত্যিই ভাবা যায় না। এটা দেখুন, এটা বাইরে থেকে বলা মুশকিল, এটা একমাত্র কোচ, সাপোর্টিং স্টাফ, অফিসিয়ালরাই বলতে পারবে যে কি রয়েছে। কিন্তু মোহনবাগান টিমের যে ধার ভার, সেই অনুযায়ী কিন্তু আরো ভালো ফুটবল খেলা আশা করি তারা আগামী দিনে খেলবে। কিন্তু এখন লিগটা ভালো ওপেন হয়ে গেছে। এখন ইস্ট বেঙ্গলের যেটা মনে হয়েছিল যেন হাতছাড়া হয়ে যাচ্ছে, আবার একটা কিন্তু তাদের কাছ সামনে সুযোগ চলে এসছে। প্রথম দিন থেকে আমি বলেছি, এই ইস্ট বেঙ্গল টিম কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম। তো ওদেরও হয়তো কিছু একটা তাল কেটেছিল। এই সুযোগটা আশা করি ইস্টবেঙ্গল টিমের নেওয়া উচিত, এবং এই টিম যদি সুযোগটা নেয়, ইস্টবেঙ্গল টিমের কাছেও কিন্তু একটা সুবর্ণ সুযোগ। দেখুন, রবসন আর স্টুয়ার্ট দুটো কিন্তু আলাদা ভিন্ন ধরনের প্লেয়ার। হ্যাঁ, কারণ রবসনকে যেটুকুনি বাইরে থেকে দেখে মনে হয়েছে ও কিন্তু প্লে মেকার না, ও হচ্ছে উইং দিয়ে খেলে, ও স্কোরিং এবিলিটি আছে, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার। কিন্তু ফুটবলে তো শুধু কোয়ালিটি দিয়ে হয় না, ফুটবলে যেটা হচ্ছে ফিটনেসটাই কিন্তু এখন মেন কথা। আজকে দেখো তুমি জামশেদপুর দেখো, সব কিন্তু অনেক কত ইয়ং ছেলে। আজকে যে ছেলেটা আমাদের বাঙালি ছেলে ঋত্বিক, সেই ছেলেটা গোল করে, এবং যথেষ্ট ভালো গোল করেছে, এটা অত ইজি নয়। তো আজকে ইয়ং ছেলেদেরকে আমরা যদি সেই ঠিক মতো জায়গা না দিই, তাহলে কিন্তু মানে ফুটবল একটা কি বলবো, আর ফুটবল একটা অবশ্যই ফিটনেসের খেলা, কিন্তু আমরা তারুণ্যকে যদি আমরা প্রাধান্য না দিই, সেই বয়স্ক প্লেয়ার নিয়ে খেলে গিয়ে তো থোড়াবড়ি কি খারাবড়ি থোড়াবড়ি ওই ওই চলবে। তো এইটা আমার মনে হয় অনেক কোচ দিয়ে, কোচেরাই একে প্রাধান্য দেয় না, তরুণ প্রজন্মকে তাদেরকে প্রাধান্য দেয় না। আমার মনে হয় এটাই ড্রব্যাক। তো সেটা কিন্তু ওয়েন কোল, কিছু কিছু কোচ আছে যারা যেমনি যেমনি গোয়ার কোচ যদি আমরা দেখি, তারা কিন্তু অনেক তরুণ প্রতিভাকে সুযোগ দেয়। মনে হলো কি ওয়েন কোল কত নতুন ছেলেকে তারা খেলাচ্ছে। যে একটা জামশেদপুর কিন্তু যে দেখুন, এখানে ইস্ট বেঙ্গলকে হারিয়ে চলে গেছে, মোহনবাগানকে আটকে দিল,
কি ব্যাঙ্গালোরও তো যদি ফলো করে দেখবেন অনেক তরুণ ছেলেকে খেলাচ্ছে, তারা রিজার্ভ টিমের ছেলেগুলোকে খেলাচ্ছে, তারা কিন্তু রেজাল্ট পাচ্ছে। কালকে গোয়াকে তারা ব্যাঙ্গালুরু হারিয়েছে। তো এটা কিন্তু আমাদের শিখতে হবে। আজকে মোহনবাগান টিমের অনেক ভালো নামি দামি সব ভালো ভালো ফরেনার রয়েছে, কিন্তু বয়স একটা ফ্যাক্টর। যদি আলটিমেটলি ফিটনেস না থাকে, 90 মিনিট খেলার মতো ক্ষমতা না থাকে, তারা কতদিন আমি জানি না, হয়তো ধারে ভারে অনেকটা এগিয়ে, কিন্তু তার জন্যই হয়তো মোহনবাগান যত লিগ যাচ্ছে দেখে আরো ক্লান্ত দেখাচ্ছে হয়তো। হ্যাঁ, আমি যেহেতু ম্যাচ অত ভালোভাবে দেখিনি, অত ডিটেলস ভাবে বলতে পারবো না, আমি বাইরে ছিলাম। এটা কোচ কর্মকর্তারই বেশি ভালো বলতে পারবে বলে আমার। দেখো, এটা আমার মনে করি একটা কোচ মানে এত যখন তার কাছে প্লেয়ার থাকে তখন সবাইকেই তো আর খেলাতে পারে না, 11 জনকে মাঠে নামাতে হবে। কিন্তু অ্যাজ এ প্রফেশনাল প্লেয়ার আমি যদি চান্স না পাই, আমার কনফিডেন্স ডাউন হয়ে যায়, এটা কিন্তু ঠিক। মনবীর কিন্তু যথেষ্ট এক্সপিরিয়েন্স প্লেয়ার, যথেষ্ট কোয়ালিটি প্লেয়ার, দীর্ঘদিন তার ইন্ডিয়া খেলছে, মোহনবাগানের মতো ভালো হয়েছে বা টিমে খেলছে এবং সেখানে সাকসেস দিয়েছে। আমার মনে হয় না মনবীরকে যদি ফার্স্ট ইলেভেনে 2-1 ম্যাচে স্টার্ট না করে তাতে মনবীরের কনফিডেন্স ডাউন। এটা আমাও একটা বললাম না, ওটা একটা ছন্দের ব্যাপার। হয়তো মোহনবাগান টিমটাকে সাময়িক আবার একটা ডাউন দেখাচ্ছে, কিন্তু আগামী দিনে আমার মনে হয় আবার মোহনবাগান টিমকে আবার হয়তো সেই ধারালো ইয়েতেই দেখা যাবে, শক্তিশালী হিসাবে দেখা যাবে, কারণ এখনো 5-6টা ম্যাচ হয়তো বাকি আছে। হ্যাঁ, লোবেরোর মতো এক্সপিরিয়েন্স কোচ, যে দীর্ঘদিন ইন্ডিয়াকে আইএসএল এ কোচিং করেছে, মুম্বাই গোয়াকে সাকসেস দিয়েছে। হ্যাঁ, তো মোহনবাগানকেও কারণ ওনার ইন্টারভিউ তো দেখা যাচ্ছে উনি এখনো যথেষ্ট একটা দুটো ম্যাচ এগুলো হতেই পারে, ওই বললাম তো, ওটা নিয়ে এরকম হইচই করার দরকার নেই যে মনবীরের কনফিডেন্স ডাউন হয়ে গেছে। আমি মনে করি ওর মতো কোচ, আশা করি মোহনবাগান টিমটাকে উনি আবার ঠিক ঘুরিয়ে দেবে, এটাই আমার আশা। ইস্টবেঙ্গল টিম তো আমি দেখো এই বছর শুরু থেকে আমি প্রথমে বলে যাচ্ছি, ইস্টবেঙ্গল টিম এই বছরের যে টিম বানিয়েছিল এটা নিয়ে অত্যন্ত খুশি ছিলাম, এবং ইস্টবেঙ্গল টিম যথেষ্ট ব্যালেন্স, যথেষ্ট শক্তিশালী টিম। এবারে সাকসেস পেল না, সেটা তো আমি আর কি বলবো, বলার কিছু নেই। এটা কিন্তু পাওয়া উচিত। এইবারে যে সুযোগটা তাদের কাছে এসছে, আমি তো আশাবাদী। আমি মনে হয় যেন ইস্টবেঙ্গল টিম এইবারে এই সুযোগটাকে কাজে যদি না লাগাতে পারে, তাহলে আর মনে হয় কিছু হবে না, কারণ এটা একটা সুবর্ণ সুযোগ ইস্টবেঙ্গলের কাছে এসছে। 7 পয়েন্ট পিছনে চলে গেছে, সেখানে আবার ইকুয়াল হয়ে গেছে। হ্যাঁ, আগামী ম্যাচ যদি জিতে তারা আবার হয়তো গ্রুপটা টপের কাছে চলে আসবে। তো এটা কাজে ওদের কাছে একটা সুবর্ণ সুযোগ। আমি আশা করি ইস্টবেঙ্গল টিম এটাকে কাজে লাগিয়ে থাকবে। আমি তো আর হেড কোচ নই, এটা হেড কোচ, তাদের এগুলো দায়িত্ব। তাদের তো দেখুন, ওইটাই তো ফুটবলের, কারণ তোমার যদি সেরা অস্ত্র অপোনেন্ট কোচ, তো এখন তো সে আগেকার ফুটবল নেই, এখন তো দিন রাত কাটাছেড়া চলছে। হ্যাঁ, অ্যানালিস্টরা তারা বিভিন্ন রকম শক্তি, তার অপোনেন্ট টিমের শক্তি দুর্বলতা নিয়ে কাটাছেড়া করছে, তাদেরও অনেক ভিডিও অ্যানালাইজ হচ্ছে। তো ওদেরও তো সেটাই তো ভালো কোচের কাজ। যদি আমার সেরা অস্ত্র আটকে যায় তখন তার বিকল্প কি, সেইভাবে তার অন্য রাস্তা কি, সেগুলো মেন কোচের, হেড কোচের কাজ। তো এটা তো সবাই জানি যে ইস্টবেঙ্গলের মেন যে ফরেনার শুধু মিগুয়েল নয়, আজকে কেভিন থেকে শুরু করে, রশিদ থেকে শুরু করে, এবং ইন্ডিয়ান বিপিন, এডমুন, আনোয়ার, কত ভালো ভালো প্লেয়ার। এই টিম যদি সাকসেস না পায় তাহলে কোন টিম পায়? আজকে আমি তো বললাম আইএসএল এর বেস্ট টিম, মানে কত, যদি আইএসএল যে ইস্টবেঙ্গল যতদিন আইএসএল খেলছে তার বেস্ট স্কোয়াড। ইভেন আমি আসিয়ান কাপেরও আমাদের টিমটাকে রেখেও যদি আমি বলি, আসিয়ান কাপ টিম এই টিম এক, এই টিমের কোয়ালিটি কিন্তু অনেক ভালো যায়। এই টিম সাকসেস না পাওয়া মানে কিছু, সেটা তো আমার আর বাইরে থেকে বলার কিছু নেই। এটা মানে অন্তত আমি প্রথম দিন থেকে যখন ছিলাম তখন আমি এই টিমটাকে দেখে আমি অন্তত আশাবাদী ছিলাম যে এই বছর অন্তত সবার দুঃখ পেলাম, কিন্তু সমাও এখনো পর্যন্ত সেটা অধারা। তো আমি আশা রাখি, আমি এখনো এই বললাম এইবারের যে সুযোগটা এসছে, এই সুযোগটা হয়তো ইস্টবেঙ্গলের নেওয়া উচিত, এবং নেবে বলেই আমার মনে হয়। এটা আমার আর বলার কি আছে বাইরে থেকে, এটা তো সকলেই বুঝতে পারছি। আজকে আমি মনে করি, আজকে আমি বললাম, আমি যদি
মানে ভালো কোচ ওই কখনো অন্যের দিকে বেশি দিকে ফোকাস না করে নিজের ফোকাসটাই করা উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, তো ওইটা তো আমরা সকলেই বুঝতে পারছি যে এটা কেন বললো, কি নিজেতে ভাবমূর্তিতে বললো, সেটা কেউই জানি না আমরা। তো আমার মনে হয় এটা ঠিক নয় যে উনি এরভাবে যদি কমপ্লেন মানে এইভাবে যদি অভিযোগ করে নাকি ইস্টবেঙ্গলের তার মানে যারা যুক্ত তারা ইস্টবেঙ্গলে ভালো চায় না, তা ভালো কে চায়? এইটা তো হাস্যকর একটা যুক্তি উনি করেছেন বলে আমি মনে করি। হ্যাঁ, তো আমি এটা তো যারা শুনেছে বা যারা তারাই বিচার করবে, কিন্তু এটা আমি আশা করি উনি অন্যদিকে না ইয়ে করে ইস্টবেঙ্গল টিমের দিকে যদি ফোকাস করে ইস্টবেঙ্গল টিমের জন্য ভালো হয়। অন্যদিকে না দেখে যদি নিজের সাথে চিনে মনোযোগ দেন, আমার মনে হয় সেটা ভালো হয় এবং ইস্টবেঙ্গল টিম, ইস্টবেঙ্গল সভ্য সমর্থক সকলের জন্য মানে ভালো হয়। তো আননেসেসারি অন্যদিকে বিতর্ক বাড়িয়ে কোনো লাভ নেই। যে টিম পেয়েছেন উনি কিন্তু সোনার টিম পেয়েছেন। এই টিমকে সাকসেস না দিলে যে কোনো কোচেরই নিজের থেকে ছেড়ে চলে যাওয়া উচিত বলে আমি মনে করি। দেখো, আমি আমার প্লেইং কেরিয়ারে যদি আমি যেসব ফরেন স্ট্রাইকারের এগেনস্টে খেলেছি বা সময়ে খেলেছি, সেই কম্পেয়ারে কিন্তু আমার কাছে এই দুটো স্ট্রাইকার অত ভয়ঙ্কর লাগে। আজকে আমরা খেলেছি প্যারেটো, ইউসুফ ইয়াকুব, রন্টি মার্টিন, হ্যাঁ, ডুডু, ওডাফা মতো স্ট্রাইকারের এগেনস্টে বা এতগুলো ফরেন স্ট্রাইকারের আমি নাম বললাম, তাদের সমপর্যায়ের স্ট্রাইকার আমি কিন্তু জানি। তো অনেকেই হয়তো বলছেন জেমি ম্যাকলারেন্স অবশ্যই গোল করছেন, কিন্তু সেই ভয়ঙ্কর কোথায় একটা ডিফেন্ডারের ত্রাস কি আছে ওনার মধ্যে আমি জানি। হয়তো পজিশনিং ভালো আছে, উনি গোল করছেন, কিন্তু আজকে আমি যেসব আজকে ওটাফা একটা টিমের একটা ডিফেন্ডার একটা গোলকিপারের কাছে ত্রাস ছিল। আজকে প্যারেটো, ইয়াকুবু যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচের রং ঘুরিয়ে দেওয়ার কোয়ালিটি ছিল। হ্যাঁ, ইভেন এদের চিঠি বলো তুমি, রন্টি মার্টিন্স থেকে শুরু করে ডুডু থেকে শুরু করে কত স্ট্রাইকার। তো আজকে সেই অর্থে কিন্তু আজকে স্ট্রাইকার যদি পেনাল্টিতে গোল করছে, ঠিক আছে, পেনাল্টিতে সেটা তো আর ইয়ে নয়, কিন্তু আজকে একটা আমি মনে করি আজকে একটা স্ট্রাইকারকে মানে স্ট্রাইকারকে একটা ভয় পাবে, ডিফেন্ডাররা ভয় পাবে। এই হয়তো একটা তার এক্সট্রা কারিকুলামে হ্যাঁ মানে সে ওপেন করে দিবে, সে একটা সুন্দর দুর্দর্শ একটা সে ফ্রেন্ডকে গোল করে দিবে, একটা পুশিং এ যে সঠিক টাইমে অবশ্যই সঠিক টাইমে সঠিক জায়গায় যাওয়া একটা স্ট্রাইকারের গুণ। কিন্তু আমার মনে হয় যদি স্ট্রাইকার হতে হয় এদের উপর তো স্ট্রাইকার কিন্তু এখনো সেই আইএসএল আগে আমরা দেখেছি, ইন্ডোজার দেখেছি, আমি কোরোকে দেখেছি, রিকুকে দেখেছি। হ্যাঁ, এইসব স্ট্রাইকার গুলো তাও একটা মধ্যে ঘাট ছিল, কিন্তু আমার মনে হয় না এই স্ট্রাইকার গুলো আগেকার স্ট্রাইকারের চেয়ে অতটা মানে শক্তিশালী বা মানে যেটা বলে ভয়ঙ্কর। শুনে নিলেন সন্দীপ নন্দীর বিশ্লেষণ। এইরকমই আকর্ষণীয় ভিডিও দেখতে আপনারা চোখ রাখুন আমাদের চ্যানেলে।